নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ, সবার মালদা সংবাদে আপনাদের স্বাগত। আজ আমরা পেয়েছি দেবজ্যোতি সিনহা, খুব ব্যস্ত মানুষ, বিশেষ করে এখন চারিদিকে যে রাজনৈতিক কার্যকলাপ চলছে। দেবজ্যোতি সিনহাকে আপনারা অনেকেই চেনেন। তিনি মানিকচকের সিপিএম এর নেতা। এটুকু বললে আমার সবটা বলা হয় না। তার একটি ডাকনাম রয়েছে বাবু। ভাঙনপীড়িত এলাকায় আমরা দেখেছি, অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি নাম। ইদানিংকালে মাঠে ময়দানে যারা রাজনীতি করছেন, বিশেষ করে ভাঙন পীড়িত এলাকার মানুষদের নিয়ে, তার মধ্যে উনি একজন। তো দেবজিৎ বাবু, আমরা আজকে শুরু করবো। নমস্কার। নমস্কার। আমরা আজকে শুরু করব। আহ, গঙ্গা ভাঙন তো একটা বিরাট বিষয়, দীর্ঘদিন ধরে হয়ে আসছে, হতে হতে এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে, যেটা কিনা ভাঙন প্রতিরোধ থেকে পুনর্বাসন, এই দুটো দাবির মধ্যেই ঘোরাফেরা করছে। এই ব্যাপারে আপনার গ্রাউন্ড লেভেলে আপনার কি অভিজ্ঞতা? গঙ্গা জাতীয় নদী, ফলে গঙ্গা নদী সংক্রান্ত যে সমস্যাগুলো উদ্ভূত হয় তার দায় এবং দায়িত্ব কেন্দ্রের সরকারের উপর বর্তায়। তার সাথে যেহেতু আমাদের রাজ্যে একটা বিরাট অংশের মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, সেই সংক্রান্ত বিষয়েও রাজ্য সরকারেরও দায়িত্ব বর্তায়। গঙ্গা নদীর একটা স্বাভাবিক নিয়ম আছে, নদীর এক পার ভাঙে আরেক পার গড়ে। এইটা ফারাক্কা ব্যারেজ হওয়ার আগে পর্যন্ত মালদা জেলা বা মুর্শিদাবাদ জেলার অভিজ্ঞতা যেটা ছিল, যে এক পার ভাঙলে আরেক পার গড়ে এবং যে পার গড়ে সেখানে একটা নতুন চর তৈরি হয়। কিন্তু ফারাক্কা ব্যারেজ হওয়ার পর থেকে যেহেতু গঙ্গার অববাহিকায় তিনটে গতি আছে, নিম্ন গতি শুরু হচ্ছে ভুতনি এবং ঝাড়খণ্ডের মাথায়। নিম্ন গতিতে গঙ্গা পলি সঞ্চয় করে এবং যে নিম্ন গতিতে সবসময় একটা সঞ্চয়ের রূপটাই বেশি থাকে। এখন দেখা যাচ্ছে যে গঙ্গার যে নদীর গভীরতা থাকা দরকার, পলি সঞ্চয়ের ফলে সেটা কমে যায়। ফারাক্কা ব্যারেজ হওয়ার পর থেকে গঙ্গা নদীর প্রবাহ আঘাতপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়, যার ফলে আজকে এই পলি জমছে, গভীরতা কমছে এবং নদী বিশেষজ্ঞ একজন যখন ফারাক্কা ব্যারেজ তৈরি হয় তখন তিনি আপত্তি জানিয়েছিলেন। আপনি কি কপিল ভট্টাচার্যের কথা বলছেন? ইয়েস, তিনি আপত্তি জানিয়েছিলেন। শুধু নয়, সেই সময় তার জন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছিল, তৎকালীন সরকার করেছিলেন। তিনি বলেছিলেন হতে পারে যদি ব্রিজ তৈরি হয়, কখনোই ব্যারেজ নয়। আজকে এই ব্যারেজ হওয়ার ফলে একটা সাপের যদি মুখ বেঁধে দেয়া হয়, তাহলে সাপের লেজটা ডান দিক আর বাঁ দিকে ধাক্কা মারে। যেটা হচ্ছে এখন, মালদার বাম দিকে ধাক্কা মারছে, মুর্শিদাবাদের ডান দিকে ধাক্কা মারছে। ব্যাপক ভাঙন হচ্ছে, হাজার হাজার বিঘা জমি যাচ্ছে, হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি ঘটছে এবং এটা একটা সমস্যা হিসেবে দুই জেলার চিহ্নিত হয়েছে। সেখানে দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের দায়িত্ব, বিশেষ করে কেন্দ্রের সরকার যিনিই থাকুন না কেন, যে একে জাতীয় বিপর্যয় ঘোষণা করা উচিত। এই জায়গাটাতে আমি আপনাকে একটা কথা বলতে চাইছি, যে ধরুন বর্তমান শাসক দল বা যে যখন শাসক দলে ছিলেন, তারা সরাসরি কেন্দ্রের ভূমিকার কথাটা তুলে তারা কি দায়ী এড়িয়ে যাচ্ছেন না? বা আপনারা এখন তো বিরোধী রাজনৈতিক দল। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গত বছর বা তার আগের বছর প্রশ্ন হতো গোপালপুরে যে বাঁধের জন্য 44 কোটি টাকা টেন্ডার হলো। দেখা গেল যে সেটা 7 কোটি বা 8 কোটিতে লেস দিয়ে 44% লেস দিয়ে সেই কাজটি দিয়ে দেওয়া হলো। তো এখান থেকে তো দুর্নীতির প্রশ্নটা চলে আসছে। তাহলে ব্যাপকভাবে দুর্নীতি, সেটাও কি গঙ্গা ভাঙনকে বা গঙ্গা ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তাদেরকে কি দুর্ভোগটাকে বাড়িয়ে দিচ্ছে না? এই ব্যাপারে আপনার রাজনৈতিক দল হিসাবে বা ভাঙন পীড়িত মানুষদের নিয়ে আপনি যে আজকে আন্দোলনের মুখ হয়ে আপনি উঠেছেন বামপন্থী আন্দোলনের ওই অঞ্চলে, সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন এই দুর্নীতির ব্যাপারটাকে? কারণ বারে বারে অভিযোগটা কিন্তু উঠে আসছে।
রাজ্যে যখন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন, সেই সময় বহু আন্দোলন হয়েছে এবং আমাদের সরকারিয়া কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা বলেছিলাম যে রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে। কেন্দ্র রাজ্য যৌথভাবে এই ভাঙন পীড়িত মানুষদের জন্য পুনর্বাসনের কাজ করবে, স্থায়ী ভাঙন রোধের কাজ করবে। আপনি কি মনে করেন যে স্থায়ী ভাঙন বলে সত্যি সত্যি সম্ভব এটা? অবশ্যই। চীন যদি পারে ওয়াংহো নদীকে বেঁধে দিতে, চীনের দুঃখ যাকে বলা হতো, এখন অনেক উন্নত টেকনোলজি হয়েছে, সেটা কিন্তু এখন হচ্ছে না। এখানে প্রচুর অর্থের দরকার। সেন্ট্রাল গভর্নমেন্টের কথা আগেও বলেছি, এখনো বলছি। একমাত্র যুক্ত ফ্রন্ট সরকার 1996-এ, তখন যখন বামপন্থীদের সমর্থনে দেবেগৌড়াজি ছিলেন, তিনি ফারাক্কাতেও এসছিলেন এবং একমাত্র প্রধানমন্ত্রী, তিনি এই ভাঙন দেখে গেছিলেন, বন্যা দেখে গেছিলেন। ফলে তিনি একটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী 1200 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছিলেন। প্রীতম সিং কমিটি, কেসকার কমিটি, এগুলো সব কমিটির সুপারিশ ছিল। কিন্তু তারপরে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে বলে দেবেগৌড়াজি সরকার পড়ে যায়। তারপর থেকে বিশেষ করে এই মোদী সরকার যখন এসেছেন, গঙ্গাকে গঙ্গা মাইয়া বলা হচ্ছে, নমামি গঙ্গে প্রকল্পে 20,000 কোটি টাকা আয় হয়েছে। সেখানে দাঁড়িয়ে বেনারসের ঘাট বাঁধানো হচ্ছে, গঙ্গার সৌন্দর্যায়ন হচ্ছে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকারের অভাব আছে। যে আজকে যে টাকা বরাদ্দ দরকার, 1 টাকাও বরাদ্দ করছে না। পাশাপাশি রাজ্য সরকারের কি তাহলে দায়িত্ব নেই? বামপন সরকার যখন ছিল, সেচ দপ্তরের বিরুদ্ধে যে অভিযোগ ওঠেনি আমি এ কথা বলছি না, কিন্তু স্পার তৈরি হতো, স্থায়ী ভাঙন রোধের কাজ করা হতো। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এখানে বালির বস্তার কাজ হয়। অভিজ্ঞতা দিয়ে অঙ্ক কষে বলে দিতে পারি, 1 বস্তা বালিতে 13.5 টাকা বিল হয়, আর সরকারিভাবে সেই টাকাটা উঠে 64 টাকা। তাহলে আপনি যে গোপালপুরে 44 কোটি টাকার কথা বললেন, বা ধরেন এবছর বামপন্থীদের লড়াইয়ের ফলে, সাধারণ মানুষের লড়াইয়ের ফলে, শুধু আমরা করছি তা না, ভুতনিতে 5,000 ছাত্রছাত্রীরা যাদের জেনজি বলা হচ্ছে, তারা মানিকচক ব্লকে এসে 8 ঘন্টা অবরোধ করেছে। তারাও যে আন্দোলন করেছে, যার ফলে 87 কোটি টাকার কাজ হবে। এবং হচ্ছে যে ওই দক্ষিণ চণ্ডীপুরে যে কাটা বাঁধ, 2,50,00,000 টাকার কাজ হবে। কাজ হচ্ছে ওই বালির বস্তার কাজ। সাধারণ নিয়মে গতবার যে ভুতনিতে 2 লক্ষ মানুষকে ডোবানো হলো, আমি ডোবানো বলবো ওমেন মেড বন্যা, মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে ম্যান মেড বন্যার কথা বলেন, আর আমরা বলছি সেচ মন্ত্রী মহিলা, আমাদের বিধায়িকা মহিলা, সেই কারণে ওমেন মেড বন্যা। এবারও যে কাজ হচ্ছে, বলছে বাঁধকে আটকাবে ওই কালো বস্তা দিয়ে। ফুলহর নদীর স্রোত বাঁধকে কখনো ওই কালো বস্তা দিয়ে আটকাতে পারে যদি সেখানে স্পার তৈরি না হয়? আপনার প্রশ্ন সঠিক যে সেখানে দুর্নীতির অভিযোগ উঠছে, এবং এ নিয়ে মানুষ সচেতন না হলে, আন্দোলন না করলে কোনো কিছুই হবে না। এবার আমরা একটু সরাসরি একদম বর্তমান পরিস্থিতি নিয়ে চলে আসি। আমরা দেখেছিলাম যে আপনি একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মানিকচক ব্লকে। আমরা ইলেকট্রনিক মিডিয়াতেও দেখেছিলাম, প্রিন্ট মিডিয়াতেও দেখেছিলাম পুনর্বাসনের দাবি নিয়ে। বিশেষ করে কালটন টোলা, ভূতনিদার, চণ্ডীপুর এই অঞ্চলে জলডোবা মানুষদের পুনর্বাসন নিয়ে আপনারা আন্দোলন করেছিল, অবস্থান করেছিলেন প্রশ্নমত। তাদের বর্তমান অবস্থাটা কি? পুনর্বাসন কিছু অগ্রসর হয়েছে? সেই মানুষগুলি এখনো কি সেই খোলা আকাশের নিচে জীবনযাপন করছে? আপনার দ্বিতীয় প্রশ্নেরই শুরুটা বলি, রাজ্য সরকারকেই পুনর্বাসন করতে হবে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই, দ্বিধাও নেই। বামফ্রন্ট সরকার যখন ছিল, তখন কিন্তু এই পুনর্বাসনের প্রকল্পে বহু উন্নতি সাধন করেছে। বিশেষ করে প্রথম যখন জেলা পরিষদ গঠন হয় 78 সালে, তখন হচ্ছে হামিদপুর কলোনি, শোভাপুর কলোনি, ভুতনিতে কেশরপুর কলোনি,
অনেক কলোনি তৈরি করা হয়েছে, খাস জমি, ভেষ জমি, সেগুলোতে পাট্টা দিয়ে ওদিকে সবাই পাট্টা পেয়ে গেছে। মানুষকে, অনেক মানুষ পেয়েছেন। এই যে একটা পাট্টা যা পেয়েছেন, আমরা তো বলি 25% মানুষ আছেন তপশিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘু মানুষ। আজকে তারা অনেকেই পাট্টা পেয়েছেন। এমনকি ওখানে ফ্ল্যাট সেন্টার তৈরি করা হতো, এমনকি ওখানে স্কুল, বিদ্যালয় তৈরি করা একটা হতো। হাইল্যান্ড বড় Yes, বিষয় ছিল, এমনকি কিন্তু একটা তৈরি হয়েছিল সেটা। গদাই চরে যেহেতু চারিদিকে নদী, সেই কারণে বন্যার সময় তারা যাতে নিরাপদ জায়গায় যেতে পারে গবাদি পশু নিয়ে, তার জন্য হাইল্যান্ড তৈরি করা হয়েছিল। কিন্তু সেগুলোও তো ক্রমে সময়ের নিয়মে ভেঙে গেছে। যেহেতু গঙ্গা নদীর ভাঙনটা ব্যাপক, সেই জন্য সেগুলো ভেঙে গেছে। এখন এই যে কেশরপুর কলোনি, কালুটন টোলা, তারা যে 700 পরিবার বাঁধের উপর বসে আছেন, তাদের পুনর্বাসনের জন্য সরকার জমি দিচ্ছে না। একদিকে আমরা কি দেখছি, যে রাম মন্দিরের জন্য প্রধানমন্ত্রী জমি দিতে পারছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন বা ওই জগন্নাথ মন্দিরের জন্য জমি কিনতে পারছেন, যেখানে শিল্প হওয়ার কথা। অথচ পুনর্বাসনের জন্য যারা বাঁধের উপরে আছেন, একবারে ত্রিপলের নিচে শীতকালে প্রচন্ড ঠান্ডায় যখন মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, তখন গবাদি পশু নিয়ে একসাথে ছেলে মেয়ে নিয়ে তারা ত্রিপলের নিচে আছেন। তো সেটা আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে সম্প্রতি। এখানে কিছু মানুষ শহরে তারা বেশ কিছু ত্রিপাল, সরি, কম্বল, সদরে কম্বল দিয়ে এসেছে। আমরাও ত্রাণ নিয়ে দাঁড়িয়ে, ত্রাণ সমস্যা না, ওদের দুটো কথা, নদী বাঁধ বেঁধে দাও আর আমাদের জমি দাও 4 শতক। একটা সময় যখন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ডিএমকে একটা নির্দেশ দিয়েছিলেন, আর্থিক বরাদ্দ হয়েছিল ভূমিহীনদের ভূমিদান প্রকল্প, 4 শতক করে জমি কিনে দিলেন। আমি যেহেতু গাজলে যুক্ত ছিলাম তখন, বিপ্লবী পাড়া বলে একটা জায়গা আছে, সেখানে পঞ্চায়েত সমিতি জায়গা কিনেছিল। ইংরেজ বাজারেও একরাম হোসেন এখনো শোভানগরে একটা জায়গা আছে, যার আন্ডারটেকিং আছে সেখানকার প্রধান। তো জমি কিনে দিতে হবে, প্রয়োজনে সরকারি জমিতে জায়গা দিতে হবে। না, আমরা একটা জিনিস থামাচ্ছি। আমরা 1973 সালে দেখেছি যে গরিখান চৌধুরী যখন ছিলেন শেষ মন্ত্রী, সেখানে রাজনগরে মডেল কলোনি 1, 2, 3, বা পরবর্তীকালে আমাদের রাজ্য বামফ্রন্ট যখন ছিল তখন ওই বাগিচোলাতে যে ফিল্ড কলোনি, আমি গেছি সেখানে, নিজে দেখেছি। এই এই জিনিসগুলো এগোলো না কেন? এই এই জিনিসগুলো এগোচ্ছে না রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। সবটাই রাজ্য তৃণমূলের আমলে, বা বামফ্রন্ট কি আরো কিছু করতে পারতো না, বামফ্রন্ট করতে পারতো না, করার তো শেষ নাই, কিন্তু তৃণমূল একেবারে নজরই দিচ্ছে না। তারপর যখন ওই বাঁধের মানুষদের নিয়ে সারা রাত্রি জেগে তারাই আমাদের সহযোগিতা নিলেন, তারপর বিডিও সাহেব যখন কথা বললেন না, বিএলআর অফিসে গিয়ে বিএলআর এর কাছে যখন আমাদের টানা ধর্ণা চললো, তখন তিনি 48 বিঘা জমির কথা বলে, সেখানে হচ্ছে 3 শতক জায়গা দেবেন বলে, সেইটা তিনি একটা আমাদের নৈতিক জয় হয়েছে প্রাথমিকভাবে। কিছুটা এগিয়েছে, কিছুটা এগিয়েছে। 1404 এবং 1418 কেশরপুর কলোনিতে 48 বিঘায় তারা বললেন যে আমরা একটা কলোনি প্রজেক্ট করছি। শুনে আমাদের বিএলআরও সাহেবের কথা ভালো লাগলো, কিন্তু পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো অনেক জমি আছে। ফারাক্কা ব্যারেজের অব্যবহৃত জমি 2200 বিঘা আছে। নূরপুরে প্রায় 52 বিঘা, যেটা ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, নূরপুরের যে কালিন্দী নদী আছে সেখানে আছে। তাহলে সেই অব্যবহৃত জমিতে কেন পাট্টা দিচ্ছে না? কেন তাহলে এই তৃণমূল বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করছে? তাদের যদি সদিচ্ছা থাকে, সেই জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। এবার আমরা একটা খুব বর্তমানের জ্বলন্ত একটা সমস্যা আমরা ঢুকে পড়ি। ভাঙনের ফলে ইমিডিয়েট যে এফেক্ট গুলো হয়েছে, তার মধ্যে একটা এসআইআর ব্যাকগ্রাউন্ডে ভাঙন পীড়িত এলাকার মানুষজন, এক তো হচ্ছে অনেকের ডকুমেন্ট সব মাথায় দিস, যখন বাদ ভেঙেছে, বাড়ি ছেড়ে পালিয়েছে, নেই। আরেকটা পার্ট হচ্ছে যে গদাইচর এই এলাকাগুলোতে বহু মানুষই, 1400 ভোটারের মধ্যে আজকে 700 এসে ঠেকেছে, যারা অন্তত এসআর নাম উঠেছে বা হেয়ারিং এ ডাক পেয়েছে। বাকি মানুষগুলো কিন্তু ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে।
তারা কিন্তু বাংলাতে থাকতে চায়। আমরা গ্রাউন্ড লেভেল আমরা ইনভেস্টিগেশন দেখেছি। তো ইমিডিয়েট এই ব্যাপারে কি করছেন? কারণ এশিয়ার তো দিন শেষও হয়ে গেল। ফার্দার কোনো লিগাল বা কোনো কিছু ভাবছেন কিনা, বা দল হিসেবে সিপিএম কিছু ভাবছে কিনা? আর দুই, মানে হাজার হাজার মানুষ জীবিকা হারিয়ে গঙ্গা তীরে তলিয়ে যারা, তারা বিভিন্ন রাজ্যে, এমনকি বিভিন্ন দেশেও, তারা দুবাই টুবাই এই সমস্ত জায়গাতে তারা চলে গেছে। এর ফলে একটা ইকোলজিক্যাল ইমব্যালেন্স বা কালচারাল একটা ক্রাইসিস তৈরি হয়েছে। বোম্বেতে, সাউথ বোম্বেতে বাইকুল্লা কলোনি বলে একটা কলোনি আছে, যেখানে ভাঙন পীড়িত লোকজনই বসে আছে। বা মালদা শহর আপনি এয়ারপোর্ট থেকে একটু এগিয়ে যান, দুপাশে ভাঙন। যারা বৃত্তশালী তারা এখানে কিছু বাড়িঘর করেছে, তো যারা পারেননি তাদের কি হবে এই পরিযায়ীদের, ভাঙন পীড়িত? এসআইআর নিয়ে আসলে তৃণমূল বিজেপি মানুষকে ভয় দেখাতে চেয়েছিল। এখন তৃণমূল বিজেপি ভয় পাচ্ছে। 2002 সালেও এই ভোটার লিস্ট যা রিভিশন সেটা হয়, মানুষের মধ্যে কোনো আতঙ্ক ছিল না। কিন্তু বিজেপি তৃণমূল বিভাজন করার জন্য ভোটের রাজনীতিতে ফয়দা লুটার জন্য সেটা ঠিক আছে, চেষ্টা কিন্তু করে। আমি ভাঙন প্রাস্ত যে বলছি, এবার কথাটা হচ্ছে যে গদাই চর, এই চর নিয়ে, চর জমি নিয়ে বরাবরই যে রাজ্যগুলো আছে, বিশেষ করে আগের বিহার এখন ঝাড়খণ্ড আর পশ্চিমবাংলার মধ্যে বিতর্ক আছে। আমরা সেই জন্য দাবিতে একটা রেখেছি, চর জমির সীমানা নির্ধারণ করতে হবে। তারা বলছেন গঙ্গা নদীর মেন স্ট্রিম যেটা, সেটাই হচ্ছে দুই রাজ্যের সীমানা। সেখানে দাঁড়িয়ে গদাই চর, তারাও বলছেন আমাদের, আর আমাদের সরকার বলছে যে সেটা আমাদের। গদাই চরের মানুষ চান পশ্চিমবাংলায় থাকতে, কিছু ভোটার ঝাড়খণ্ডেরও ছিল। ফলে সেখানে দাঁড়িয়ে যখন এই এসআইআর হয়, সেখানে কিন্তু স্পেশাল ক্যাম্প হয়েছে। আমরা যখন সিপিআইএম বিডিও সাহেবকে, এই আরো উনি, তাকে কয়েক দফা ডেপুটেশন দিই, ওখানে উনি প্রচুর মানে কর্মচারীদের পাঠিয়ে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছেন। এখন কিছু মানুষ আছেন তারা ঝাড়খণ্ডে থাকতে চান, মূলত তারা বাড়ি করে নিয়েছে। সেরকম অভিযোগ আসেনি যে বাংলায় থাকতে চান অথচ তার নাম বাদ দেওয়া হচ্ছে। কেন এটা জেনে রাখবেন, ভুতনির একমাত্র জায়গা যেখানে সিপিআইএম এর একজন নির্বাচিত সদস্য আছে, গদাই চর। ফলে চর জমির সীমানা নির্ধারণ নিয়ে আমরা বরাবরই এই কথাটা বলি। তো এসআইআর নিয়ে যা বিষয়, এখনো তো একটা সুযোগ আছে, যাদের নাম যদি ফাইনাল ভোটার লিস্টে বাদ পড়ে, তাহলে তাদেরকে ডিএম অফিসে 6 নম্বর ফর্ম পূরণ করে তাদের হিয়ারিংটা, আমরা মাইগ্রেশনের ব্যাপারটা যেটা বলছিলাম, এখন পরিযায়ী শ্রমিক খালি গঙ্গা ভাঙন না, পরিযায়ী শ্রমিক হচ্ছে কেন? এ রাজ্যে কাজ নাই বলে। বেকার যুবদের ভাতা দিয়ে কখনো সমাধান হবে না। মমতা ব্যানার্জি সরকার বলছেন 5,000 দিব এই রাজ্যে আসে, কেন আসবে? ভিন রাজ্যে 25,000 30,000 টাকা রোজগার করে, মালদায় 7 লক্ষ পরিযায়ী শ্রমিক। আমি একটা ব্লগ বলছি, মানিকচক 70,000 পরিযায়ী শ্রমিক। আমাদেরও যখন প্রথম কাজ করা শুরু করি, পরিযায়ী শ্রমিকদের কেউ চিনত না। করোনা চোখে আঙুল দিয়ে দুই সরকারকে দেখিয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রায় 22 কোটি নাম অন্তর্ভুক্ত হয়েছে ই শ্রম কার্ডে। আজকে আমরাও দেখলাম, শুধু সংখ্যালঘু মানুষ না, তপশিলি জাতি উপজাতি তারাও পরিযায়ী হচ্ছেন। শুধু গঙ্গা ভাঙন না, এই যে আমি যে বুথে বসবাস করি, একটা মফস্বল এলাকায় 91 জন চাকরি করেন, সেই বুথে 187 জন পরিযায়ী শ্রমিক। পাশে একটা তপশিলি জাতি, মানে আপনি এই গঙ্গা ভাঙন পীড়িত যারা পরিযায়ী শ্রমিক, তার সঙ্গে সাধারণ পরিযায়ী শ্রমিকদের সামগ্রিক সমস্যাটার কথা আপনি বলছেন। ইয়েস। আমি একটু, এখন সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমি একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাইব। সেটা হচ্ছে যে, ধরুন একটা বিশাল সংখ্যক মানুষ 4-5টা ব্লকে সবসময় জীবনের জন্য লড়ছেন। সেক্ষেত্রে আমরা যারা শহরে থাকি, আমাদের মনে হয়েছে শহরের মানুষের এখনো কোনো একটা উন্নাসিকতা কাজ করছে, বা তারা খুব কমই ইন্টারেস্টেড এই ব্যাপারটা নিয়ে। মাঝে মধ্যে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন কমিটি তারা শহরে মিছিল টিছিল করেছে, সেমিনার করেছে বহু আগে গিয়ে। এর বাইরে কিন্তু শহরের মানুষের কোনো চেতনা নেই। এটা কি আপনার কখনো পীড়া দেয় মানুষ হিসাবে? সবচেয়ে বড় বিপদ হচ্ছে
বিশেষ করে শহর বা অন্যান্য ব্লকের মানুষ হচ্ছে যে এখনো চিন্তান্বিত নয়, কিন্তু চিন্তার কারণ আছে। বিশেষ করে ভূতনির কেশরপুর কলোনিতে গঙ্গা ফ্লোহরকে কানেক্ট করেছে একটা কোশি নদী, স্থানীয় নাম, যেটার বিগত 10 বছরের দূরত্ব ছিল 2 কিলোমিটার। এখন সেটা সাড়ে চারশো মিটারে দাঁড়িয়েছে। তাহলে গঙ্গা নদীর জল যদি বাড়তি জলটা ফুলহরে ঢোকে, তাহলে ফুলহরের সাথে কানেক্ট আছে কালিন্দী। কালিন্দী নদী দিয়ে এটা বাংলাদেশে মহানন্দা হয়ে বাংলাদেশে চলে যাবে। আমি এখানে একটু দর্শকদের আমি একটু ভয় পাবেন না, কিন্তু ভয় আবার সতর্ক থাকতে হবে, কনসার্ন আপনাদেরকে হতে হবে। কারণ উনি যেটা দেবীবাবু যেটা বললেন, এই ফুরহার, গঙ্গা, কালিন্দী, কালিন্দী কিন্তু এখানে এসে কানেক্ট করছে মহানন্দাকে আমাদের একদম ঘাড়ের কাছে, ডিমাসরাইতে। অতএব এরকম একটা ঘটনা ঘটতেই পারে, এবং এই তিনটে যদি এক জায়গায় এসে ঢুকে পড়ে, তাহলে কিন্তু গঙ্গার পরিত্যক্ত বহু চ্যানেল পড়ে আছে পুরো জেলা জুড়ে, বাংলাদেশ পর্যন্ত। তাহলে একটা ডিভাস্টেটিং একটা সেপ নেবে আমাদের জিওগ্রাফি। সেক্ষেত্রে মালদা শহর কিন্তু সবচেয়ে বিপন্ন তালিকার মধ্যে 1 নম্বরে থাকবে। অতএব মালদা শহরে যে প্রমোটারি রাজ, জমি জমার এত দাম, তারা কিন্তু একটু ভাবুন, ভাঙন পীড়িত মানুষজনের জন্য একটু কনসার্ন দেখান। নাহলে কিন্তু আমরা জলে যাওয়ার অপেক্ষাটা শুধু সময়। কারণ রিমোট সেন্সিং এটা দেখছিলাম, আহ, উপগ্রহ চিত্র দেখছিলাম, যে গত 60 বছরে গঙ্গা প্রায় 17 কিলোমিটার শহরের দিকে ঝুঁকে পড়েছে। আর ইতিহাস তো আমাদের বলছে গৌড়ের, যে গৌড়ের ওখান দিয়ে মূল গঙ্গাকে প্রবাহিত হতো। অতএব সাধু সাবধান। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু। নমস্কার।